ঈদে ঘরমুখী যাত্রীদের নেই স্বাস্থ্যবিধি মানার বালাই, সদরঘাটে উপচে পড়া ভিড়। লঞ্চের যা ধারণ ক্ষমতা তার থেকে 3 গুণ লোক বেশি আছে। লঞ্চের ভিতরে অবস্থা তো খুব বেতালে, খুব খারাপ। বাসে উপেক্ষিত শারীরিক দূরত্ব। কন্ট্রাক্টর জিজ্ঞাসি বলতেছে একজন করে যাত্রী নেবে না, 2 জন। না ফুল নিয়ে দাও, এমনি বৈশা রয়েছে। দেশে করোনা একদিন 48 জনের মৃত্যু, আবারও সংক্রমণ বাড়ার শঙ্কা স্বাস্থ্যমন্ত্রীর। বন্যা হচ্ছে, অনেক লোক বিভিন্ন জায়গায় এক জায়গায় তারা আশ্রয় নিয়েছে। সে কারণেই আমি মনে করি কিছুটা সংক্রমণ হয়তো বৃদ্ধি পেতে পারে এই ঈদের সময়। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ঈদের একদিন আগে অবশেষে জমে উঠেছে রাজধানীর হাট। কম দামে পশু কিনতে পেরে ক্রেতাদের সন্তোষ। চট্টগ্রামে হঠাৎ পশুর সংকট, দামও ঊর্ধ্বমুখী। করোনাকালে সীমিত আয়োজনে পবিত্র হজ। আরাফাতের ময়দান থেকে মুজদালিফায় হাজিরা। কাল মিনায় পশু কোরবানির মধ্য দিয়ে শেষ হবে আনুষ্ঠানিকতা। পল্লবীতে বিস্ফোরণের 2 দিন আগেই এক আসামিকে তুলে নেয়ার দাবি পরিবারের। সদুত্তর নেই পুলিশের। জঙ্গি সংশ্লিষ্টতা পাওয়া যায়নি বলছেন মন্ত্রী। বন্যার পানি নামতে শুরু করলেও কমেনি দুর্ভোগ। বের হয়ে আসছে ক্ষতচিহ্ন। নৌকায় সংসার তুলে ঘর ছাড়ছেন অসহায় মানুষ। জীবিকা নিয়ে অনিশ্চয়তা। এবং সেবা সংস্থার খামখেয়ালিতেই রাজধানীবাসীর নানা ভোগান্তি। সিটি কর্পোরেশনের সঙ্গে সমন্বয় ছাড়া কোনো কাজ নয়, হুঁশিয়ারি দক্ষিণের মেয়রের। করোনা উপেক্ষা করেই ঈদুল আজহায়ও গ্রামমুখী হাজার হাজার নগরবাসী। বিকেল থেকে রাজধানীর সদরঘাটে ছিল উপচে পড়া ভিড়। কিন্তু ভিড় নেই বাস টার্মিনালে। তবে সব জায়গায় উপেক্ষিত ছিল স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব। বৃহস্পতিবার বিকেলে সদরঘাটের এই দৃশ্য বলে দিচ্ছে, স্বাভাবিক আর অস্বাভাবিক কোনো সময় ঈদে বাড়ি ফেরা মানুষদের ঠেকিয়ে রাখা যাচ্ছে না। স্বাস্থ্যবিধি, সামাজিক দূরত্ব তো দূরের কথা, করোনার ভয়াবহতার কোনো লেশ ছিল না এখানে। প্রাণপণে সবাই ছুটছে লঞ্চ ধরতে। লঞ্চে যাত্রী লইতেছে, যাত্রী যাবো না। বউ বাচ্চা বাপ মা দেশের বাড়িতে আমরা নিয়ম কানুন চলে বেরিয়েছি। লঞ্চের যা ধারণ ক্ষমতা তার থেকে 3 গুণ লোক বেশি আছে। একই পরিস্থিতি অন্য গণপরিবহনেও। বাসে এক সিট ফাঁকা রাখার কথা থাকলেও পাশাপাশি সিটে বসেই ঈদে বাড়ি ফিরছে ঘরমুখো মানুষ। কন্ট্রাক্টর জিজ্ঞাসি বলতেছে একজন করে যাত্রী নেবে না, 2 জন। স্বামী স্ত্রী 2 জনে একসাথে যাচ্ছে। কিন্তু আপনাকে তো দেখছি ওনার সাথে বসতে ওই সিটে আরামের জন্য এই সিটে বসছে, আমার সিট হচ্ছে সামনেরটা। সবগুলো সিট ফুল করে নিয়ে যাচ্ছেন কেন? না ফুল নিয়ে দাও, এই যে দেখলাম আমরা, এমনি বৈশা রয়েছে। বিআরটিএর চেয়ারম্যান পরিদর্শনে গেলেও কোনো ব্যবস্থা নিতে দেখা যায়নি। প্রত্যেকটা যানবাহনের ধারণের অর্ধেক যাত্রী নিয়ে পরিচালনা করছে। সংশ্লিষ্টরা বলছেন, ঈদের এই যাত্রা দেশকে আবারও করোনার উচ্চ ঝুঁকির দিকে ঠেলে দিচ্ছে। ফেরদৌস লিপি, সময় সংবাদ, ঢাকা। এদিকে শেষ মুহূর্তে বেচা বিক্রিতে জমে উঠেছে রাজধানী পশুর হাট। গত বছরের চেয়ে কম দামে পশু কিনতে পেরে সন্তুষ্ট ক্রেতারা। তবে প্রত্যাশার চেয়ে কম দাম পাওয়ায় হতাশ বিক্রেতারা। গেল কয়েকদিন ক্রেতা শূন্য থাকলেও বৃহস্পতিবার সকাল থেকেই ক্রেতাদের ভিড়ে জমে উঠেছে রাজধানীর পশুর হাটগুলো। 80,000 থেকে 1 লাখ টাকা দরের মাঝারি মানের গরু কিনতে আগ্রহ ক্রেতাদের। গত বছর কিনছিল 1.5 লাখ টাকা, এই বছর কিনছে সেই গরুটাই 97,000 টাকায়। গতবারে আমার মনে হচ্ছে 80 থেকে 90,000 টাকা দাম ছিল, তো আমি এই বছর 70,000 টাকা গাড়ি ক্রয় করেছি গরুটা। পশুর বিক্রয় মোটামুটি অনেক বাড়ছে। গত পরশু থেকে কালকে ডাবল, আজকে আবার ডাবল। তবে মাথায় হাত বিক্রেতাদের। লোকসান
এড়াতে প্রত্যাশার চেয়ে কম দামেই পশু বিক্রি করতে হচ্ছে বলে জানান তারা। উত্তরের বন্যা এবং করোনা অভিশাপ হয়ে দাঁড়িয়েছে বলেও জানান তারা। এই খাসি আমার দেশের বাড়ি 12,000 টাকা কিনা, দাম করে 9,000 টাকা। লোকসানের পরিমাণ কম হয় যাতে বাড়িতে ঈদ করতে পারি, খুব দ্রুত তাড়াতাড়ি বিক্রি করে দিচ্ছি। রাজধানীর পূর্বাচলে গরুর হাট পরিদর্শন করে উত্তরের মেয়র বলেন, করোনার কারণে এবছর রাজধানীতে পশুর বর্জ্য সময় মতো পরিষ্কার করা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। আমরা সর্বাত্মক চেষ্টা করব 24 ঘন্টার মধ্যে বর্জ্যকে পরিষ্কার করার জন্য। সকল ছুটি বাতিল ঘোষণা করা হয়েছে সাকাইট্রি কর্পোরেশনের। এদিকে রাজধানীর হাটগুলোতে স্বাস্থ্যবিধি মানার কথা বলা হলেও বাস্তবে তা অনুপস্থিত। মামুন আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। পশুর সরবরাহ কম ও সংকট দেখা দেওয়ায় চট্টগ্রামের হাটে হঠাৎ বেড়ে গেছে দাম। গরু ও ছাগল না পেয়ে বিভিন্ন বাজারে ঘুরছে হাজারো ক্রেতা। সকাল থেকে সরবরাহ কিছুটা থাকলেও সন্ধ্যার পর থেকে চট্টগ্রাম নগরীর নূরনগর হাউজিং সোসাইটি সহ নানা পশুর হাটে সংকট দেখা দেয়। গাড়ির থেকে গরু বাজারে নামলেই তা কিনতে ভিড় করেন অনেকেই। বাজারে গরু রাখার জায়গাগুলো খালি পড়ে আছে। পশু না পেয়ে অনেক ক্রেতা হতাশা প্রকাশ করেছেন। যদিও সংকট তৈরি হওয়ায় গ্রাম থেকে ট্রাকে ট্রাকে গরু আসছে বলে জানা গেছে। বৃহত্তম হাট ঠাকুরিকা বাজার, এই হাটে গরু নাই ভাই। আর আপনার বড় গরুর থেকে ছোট গরুর চাহিদা বেশি। এখানে মানুষ অনেক, বাট গরু ওরকম মানুষের পরিমাণ মতো গরু নেই। দাম বাড়ার কারণ বলতে ওরা দেখতেছে যে মানুষ অতিরিক্ত মানুষ গরু তো নিয়ে যেতে হবে। আল্লাহর নামে যখন কুরবান দিবে দিতে তো হবে কুরবান। ঈদ সামনে রেখে ফের সক্রিয় হয়ে উঠেছে মলম পার্টির সদস্যরা। কোরবানির পশুর হাট, লঞ্চ ও বাস স্ট্যান্ড সহ রাজধানীর বিভিন্ন স্থানে সক্রিয় হওয়ার চেষ্টা করছে তারা। 2 দিনে এমন চক্রের 59 জনকে গ্রেফতারের পর সংবাদ সম্মেলনে কথা জানায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রাজধানীর বিভিন্ন বাসস্ট্যান্ড, রেল স্টেশন, লঞ্চঘাট, শপিং মল, পশুর হাট কিংবা জনসমাগম হয় এমন কোনো স্থানে নির্দিষ্ট ব্যক্তিকে টার্গেট করে সখ্য স্থাপন, তারপর খাবারের আমন্ত্রণ, চেতনানাশক মিশ্রিত খাবার খাইয়ে সর্বোচ্চ লুট। আসছে ঈদুল আজহাকে কেন্দ্র করে এবারও সক্রিয় হয়েছে অজ্ঞান পার্টির সদস্যরা। রাজধানীর বিভিন্ন স্থান থেকে 59 জনকে গ্রেপ্তারের পর সংবাদ সম্মেলনে তথ্য জানায় গোয়েন্দা পুলিশ। ওদের যে অপরাধ করার যে কৌশল, এটা অনেকটা আগের মতোই। পাগলা মলম আছে, এগুলো চোখের মধ্যে লাগিয়ে দেয়, দিলে চোখ জ্বালাপোড়া করে, এই ফাঁকে তাদের টাকা পয়সা নিয়ে যায়। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে চেতনানাশক দ্রব্য জব্দ করা হয়েছে। অজ্ঞান পার্টির এসব সদস্যরা এর আগেও বিভিন্ন সময় একই অভিযোগে গ্রেপ্তার হয়েছিল জানিয়ে পুলিশ বলছে, জামিনে বের হয়ে আবারও একই অপরাধে জড়ায় তারা। আশা করি যে এখন গরুর বাজারে নিরাপদে যারা গরু কিনতে যাবেন এবং বিক্রি করতে যাবেন তারা স্বাচ্ছন্দ্য করতে পারবেন। ঈদকে কেন্দ্র করে অজ্ঞান পার্টির তৎপরতা রোধে অভিযান চলমান থাকবে বলে জানায় গোয়েন্দা পুলিশ। বদরুল আলম শাওন, সময় সংবাদ, ঢাকা। সিটি কর্পোরেশনের কোরবানির পশুর বর্জ্য অপসারণে মাঠে থাকবে প্রায় 17,000 পরিচ্ছন্নতা কর্মী। সব প্রস্তুতি থাকলেও করোনাকালে বর্জ্য অপসারণকেই চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। আর বর্ষা এবারের বর্জ্য ব্যবস্থাপনায় বাড়তি নজর দেওয়ার তাগিদ নগরবিদদেরও। রাজধানীতে গেল 2 বছরে কুরবানির পশুর বর্জ্য ব্যবস্থাপনা অতীতের যে কোনো সময়ের চেয়ে সন্তোষজনক ছিল। এবার পরিস্থিতি আগের মতো নয়। মহামারীর এই সময়ে সতর্কতা আরও বেশি। ঢাকা দক্ষিণ সিটি পশু কুরবানির জন্য 75টি স্থান নির্ধারণ করেছে। ওয়ার্ডে ওয়ার্ডে সরবরাহ করা হয়েছে পলিব্যাগ, ব্লিচিং পাউডার সহ আনুষঙ্গিক যন্ত্রপাতিও। আর বর্জ্য অপসারণে প্রস্তুত 250 গাড়ি। আমরা 3 দিনেই এই কাজটা করব এবং এই জন্য আমাদের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মী সহ আমাদের প্রায় 5,000 কর্মী কাজ করবে। ঢাকা উত্তর সিটিতে ঈদের দিনই প্রায় 11,000 টন বর্জ্য অপসারণে মাঠে থাকবে সরকারি বেসরকারি 11,500 পরিচ্ছন্নতা কর্মী। আবার জনগণকে আমি বিনয়ের সাথে অনুরোধ করব, আপনারা বর্জ্যটাকে আমাদের যে জায়গা যেগুলো আছে নির্দিষ্ট স্থানে যদি আপনি ফেলে রেখে দেন। করোনা সংক্রমণ এড়াতে স্বাস্থ্যবিধি মেনে নিয়ন্ত্রিত পরিবেশে কুরবানি দেওয়ার তাগিদ নগরবিদদের। সুনির্দিষ্ট জায়গা ছাড়া সকল ধরনের কোরবানি কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হোক। সিটি কর্পোরেশনের সহযোগিতায় এই কার্যক্রম পরিচালনা করার অভ্যেসটা গড়ে তুলুন। নির্ধারিত স্থানের বাইরে কুরবানি না দিতে নগরবাসীর প্রতি আহ্বান তাদের। ওবায়দুল্লাহ মামুন, হচ্ছে এবারে পবিত্র হজ। দিনভর আরাফাতের ময়দানে অবস্থানের পর এখন মিনার পথে হাজিরা। বৃহস্পতিবার রাতে মুজদালিফায় অবস্থান করে শুক্রবার মিনায় ফিরে কুরবানির মধ্য দিয়ে শেষ হবে হজের আনুষ্ঠানিকতা। জেদ্দা থেকে বিস্তারিত জানিয়েছেন আল মামুন শিপন।
লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখর পবিত্র নগরী মক্কা। দিনভর আরাফাত প্রান্তরে অবস্থান করে মসজিদে নামিরা থেকে দেওয়া খুতবা শুনেন হাজিরা। এবছর খুতবা পাঠ করেন ডক্টর আব্দুল্লাহ বিন সুলাইমান আল মানিয়া। এবার বাংলা সহ 10 ভাষায় খুতবা অনুদিত হয়। পরে জোহর ও আসরের নামাজ একই ইমামের পিছনে আদায় করেন তারা। সূর্যাস্তের সঙ্গে সঙ্গে আরাফাতের ময়দান থেকে মিনার পথে রওনা হন হাজিরা। রাতভর মুজদালিফায় অবস্থান করবেন। খোলা আকাশের নিচে মাগরিব ও এশার নামাজ একসঙ্গে আদায় করেন। মিনায় জামারাতে শয়তানের প্রতিকৃতিতে নিক্ষেপের জন্য এখান থেকেই পাথর সংগ্রহের নিয়ম থাকলেও এবার আগেই হাজিদের জীবাণুমুক্ত পাথর সরবরাহ করা হয়েছে। 10ই জিলহজ শুক্রবার ফজরের নামাজ শেষে সূর্যাস্তের আগেই মুজদালিফা থেকে মিনার উদ্দেশ্য রওনা হবেন হাজিরা। সেখানে জামারাতে বড় শয়তানকে কঙ্কর নিক্ষেপ ও কোরবানি করবেন তারা। আল মামুন শিপন, সময় সংবাদ, সৌদি আরব। হজের সবশেষ খবর জানাতে এই মুহূর্তে সৌদি আরবের জেদ্দায় আছেন সহকর্মী আল মামুন শিপন। এই মুহূর্তের অবস্থা জানতে যুক্ত হচ্ছে তার সঙ্গে। শিপন, আপনি জানেন নানা জল্পনা কল্পনার মধ্য দিয়ে এবছর পবিত্র হজ সম্পন্ন হচ্ছে। পবিত্র হজের খুতবা আজ মিনা আরাফাতের ময়দান থেকে মসজিদের আমিরা থেকে হজের খুতবা পাঠ করা হয় এবং দিনভর হাজিরা আরাফাতের ময়দানে অবস্থান করেন এবং হজের খুতবা শুনেন। বাংলা ভাষা সহ 10টি ভাষায় এবারের হজের খুতবা অনুদিত হয় এবং সূর্যাস্তর পরে হাজিরা মুজদালিফার দিকে রওনা দিয়েছেন এবং মুজদালিফাতে বর্তমানে হাজিরা অবস্থান করছেন। মুজদালিফাতে রাত্রি যাপন করে হাজিরা সেখান থেকে প্রতি বছরের নিয়ম অনুযায়ী কঙ্কর সংগ্রহ করতে হয়, পাথর সংগ্রহ করতে হয়। পাথর সংগ্রহ করে হাজিরা মিনায় জামারাতের উদ্দেশ্যে রওনা হন পরের দিন ফজর নামাজের পরে। কিন্তু এবছর করোনা মহামারীর কারণে ভিন্ন আঙ্গিকে সৌদি সরকার এবং সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে হাজিদের জন্য আগে থেকেই পাথর সংগ্রহ করে জীবাণুমুক্ত করে রাখা হয়েছে। আগামীকাল শুক্রবার ফজর নামাজ শেষে হাজিরা মিনার উদ্দেশ্যে রওনা হবে। মিনার উদ্দেশ্যে রওনা হয়ে তারা জামারাতে গিয়ে শয়তানকে পাথর নিক্ষেপ করে তারা কোরবানি করবেন এবং কোরবানি শেষ করে তারা মাথা নেড়া করে হজের যে বিদায় তওয়াফ করবেন, বিদায় তওয়াফ শেষে তারা হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে আবার পুনরায় মিনার অভিমুখে রওনা করবেন এবং মিনাতে 2 দিন অবস্থান করে আবার শেষ করবেন হজের পরিপূর্ণ কার্যক্রম। এবছর করোনা মহামারীর কারণে সীমিত পরিসরে অল্প সংখ্যক হাজিকে নিয়ে এবছর পবিত্র হজ পালিত হচ্ছে। কিন্তু অন্য অন্য বছরের তুলনায় এবছর সুশৃঙ্খলভাবে হজ পালিত হচ্ছে। প্রতি বছর 25 থেকে 30 লক্ষ হাজির সমাগম হতো মক্কা নগরীতে। এবছর মক্কা নগরীতে একদম জনশূন্য বললেই চলে। যে হজের সিজনে হজের সময়ে যে লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মুসলমান পবিত্র হজব্রত পালন করতে সৌদি আরবে আসতেন, কিন্তু এবছর একদম স্বল্প সংখ্যক হজযাত্রী এখানে হজে অংশগ্রহণ করাতে একদম মক্কা নগরী একদম শূন্য। কিন্তু হাজিদের পদচারণায় মুখরিত হচ্ছে মক্কা নগরী। তো এবছর পবিত্র হজ পরিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে এবং সৌদি সরকার এই শতভাগ স্বাস্থ্যবিধির ভিতরে রেখে হাজিদের হজ কার্যক্রম সম্পন্ন করতে পেরেছে বলে হাজিরা সৌদি সরকারের প্রতি সন্তুষ্ট প্রকাশ করেছেন। এই ছিল রাব্বি হজের বিষয়ে সৌদি আরব থেকে সর্বশেষ। সৌদি আরবের জেদ্দা থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আল মামুন শিপন। রাত 11টার সময় আরও থাকছে। অস্ত্র মামলায় রিজেন্টের শাহেদের বিরুদ্ধে আদালতে ডিবির অভিযোগপত্র। জিজ্ঞাসাবাদের জন্য খুলনা থেকে নেওয়া হলো সাতক্ষীরায়। পানের পানি কিছুটা কমতে শুরু করলেও দেখা দিয়েছে কর্মসংস্থানের অভাব। এলাকার প্রতিটি ঘরেই অলস সময় পার করছেন বেকার মানুষ। করোনা প্রাদুর্ভাবের মাঝেই বানের আঘাত মরার উপর খাড়ার ঘা হয়ে আঘাত এনেছে পদ্মা তীরবর্তী নিম্নবিত্ত মানুষগুলোর ঘরে। রাশেদ বাপ্পির রিপোর্ট, ক্যামেরায় ছিলেন সালাউদ্দিন আহমেদ। প্রায় 1 মাস ধরে ঘর ছাড়া আমেনা। বানের পানিতে মাথা গোজার ঠাইটুকু তলিয়ে গেলে আশ্রয় নেন প্রতিবেশীর বাড়িতে। মাঝে মাঝে তালা খুলে দেখতে আসেন ঘরের হাল। ঘরে পানি উঠছে, কোনো ঠিক করতেই নাই। ঘরে ভাত খাইতারি নেই, খাওয়া খাদ্য নাই। আমার কোনো ভাই বোন বা বউ নাই, আমরা নিজে কাজ করেই খাই।
ঠিক আছে, ঘরে থাকতে পারি না, ঘরে সব কিছু নষ্ট হয়ে গেছে, মাল সামানে যা ছিল সব পানিতে ভেসে গেছে। শরীয়তপুরের নড়িয়া উপজেলার অধিকাংশ বাড়ির হাল এমনই। বানের জল কিছুটা কমলেও সংকট যেন বেড়েই চলেছে। পরিবারের 6 সদস্যের দুপুরের খাবার তৈরিতে ব্যস্ত রুকসানা। তবে হাঁড়িতে দেখা গেল নুন আর জলে সেদ্ধ একটি মাত্র তরকারি। বানের জল এভাবেই অসহায় করে তুলেছে স্বাবলম্বী মানুষগুলোকে। অবস্থা তো খারাপই। আজকে 10-15 দিন হবে বাসায় পানি উঠছে, রান্না বান্নার কষ্ট, বাচ্চা কাচ্চা নিয়ে কষ্ট, ঘরে থাকা যায় না, ঘরে পিড়া পুরা সব পইরা গেছে, সাপ কোপের ভয় আছে না, পানি কাজে রাত্রে শুয়ে থাকলে ঘরেই পড়া যায় নাকি। এই বাদাম বিক্রি করে খাইতাম, এখন চলে না। বন্যায় ঘরে করে বসে পিড়া গড়া সব ভাঙ্গিয়া চুরা পড়ে গেছে। আমি ঢাকা একটা কারখানায় কাম করি, করোনা হয়েছে মতন মহাজনরা কারখানার তনে বাইর করে দিছে। টানা জলমগ্ন অবস্থার ক্ষতিকর প্রভাব পড়েছে যোগাযোগ ব্যবস্থায়ও। পানির তোরে তলিয়ে গেছে শরীয়তপুর ঢাকা মহাসড়ক। বন্যায় আমাকে রাস্তাঘাট সম্পূর্ণ পানিতে তলায় গেছে। এখন ভাঙ্গা চুরা রাস্তা সব ভাঙ্গা গেছে, গাড়ি ঘোড়া চালাতে পারি না, আমরা যাওয়া বন্ধ, মাল সামান নিতে পারি না, আমরা কিছু খাদ্য খাওয়া বন্ধ হয়ে গেছে। জনপ্রতিনিধি মেম্বার কেউ দেখি না, ভোটের গেলা সবাই আসে, কিন্তু ইয়ের বেলা আসে না। এই গরিব দুঃখী মানুষ এরা কোনো সাহায্য সহযোগিতা পায় না। বন্যা পরিস্থিতি মোকাবিলার পাশাপাশি কর্মসংস্থান তৈরিতে সরকার মনোযোগ দিবে, এমনটাই আশা বানভাসী মানুষগুলোর। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, নড়িয়া, শরীয়তপুর। রাত 11টার সময় আরও থাকছে। রাজধানীর মিরপুরে ভাসানটেক বস্তিতে আগুনে পুড়ে ছাই অন্তত 10টি ঘর। ফায়ার সার্ভিসের 12টি ইউনিটের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে। 60% পর্যন্ত তেল সাশ্রয়ী 3 লেয়ার বিশিষ্ট বিভিন্ন ডিজাইনের টপার নন স্টিক কুকওয়্যার। এবার দেশের করোনা পরিস্থিতির খবর। দেশে করোনায় আরও 48 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা 3083 জনে দাঁড়িয়েছে। 24 ঘন্টায় শনাক্ত হয়েছেন 2695 জন। করোনার সবশেষ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিন বিশ্লেষণ করেছেন রিপোর্টার ফয়সাল মোরশেদ। গত 24 ঘন্টায় বাংলাদেশে নমুনা পরীক্ষা হয়েছে 12,937 জনের এবং আক্রান্ত হয়েছেন 2,695 জন। মৃত্যুবরণ করছেন 48 জন এবং এখনও পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশে মৃত্যুবরণ করেছেন 3083 জন মানুষ। অন্যদিকে সুস্থ হয়েছেন 2,668 জন এবং এখনও পর্যন্ত সুস্থতার সংখ্যা 1,32,907 জন। আমরা দেখতে পাচ্ছি গতকালকের তুলনায় আজকে যদিও শনাক্তের হার কমেছে, নমুনা পরীক্ষার হার কমেছে, কিন্তু মৃত্যুর সংখ্যা বেড়েছে। যেখানে গতকালকে আমরা দেখেছি মৃত্যুবরণ করেছিলেন 35 জন। গত 7 দিনে বাংলাদেশের সংক্রমণের হার আমরা দেখছি একবার ঊর্ধ্বগতি একবার নিম্নগতি দেখছি। সবশেষ আজকে 30শে জুলাই বাংলাদেশে আক্রান্ত হয়েছেন 2,695 জন, যেখানে আক্রান্তের হার 20.83%। আমরা দেখেছি 26 জুলাই গত 7 দিনের মধ্যে সবচেয়ে কম আক্রান্ত হয়েছিলেন 2,275 জন। পুরুষ মৃত্যুবরণ করেছেন 36 জন, যেখানে নারী মৃত্যুবরণ করেছেন 12 জন। সবচেয়ে বেশি মৃত্যুবরণ করেছেন 51 থেকে 60 বছর বয়সী মানুষ 14 জন মারা গেছেন। অন্যদিকে 61 থেকে 70 বছর বয়সী মানুষ মারা গেছেন 12 জন। সবাইকে সাধারণ যেই স্বাস্থ্য সতর্কতার কথা বলা হচ্ছে সেই সতর্কতা বজায় রাখার কথা বলা হচ্ছে। তো আজকে এই ছিল 24 ঘন্টায় করোনা বিশ্লেষণে। বন্যা ও ঈদুল আজহায় ঘরমুখী মানুষের ঢলের কারণে করোনা আক্রান্তের সংখ্যা আবারও বাড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী। সকালে সচিবালয়ের স্বাস্থ্য মন্ত্রণালয় আয়োজিত একটি অনুষ্ঠানে তিনি একথা বলেন। সামনে ঈদ আছে, লোক বাজারে যাবে, এখানে হাট বসছে, এ কারণে হয়তো সংক্রমণের সম্ভাবনাটা বাড়ে। এখন বন্যা হচ্ছে, অনেক লোক বিভিন্ন জায়গায় এক জায়গায় তারা আশ্রয় নিয়েছে, সে কারণেই আমি মনে করি কিছুটা সংক্রমণ হয়তো বৃদ্ধি পেতে পারে এই ঈদের সময়। রাজধানীবাসীর নানা ভোগান্তি, এমন মন্তব্য করে ঢাকা দক্ষিণের মেয়র বলেছেন সিটি কর্পোরেশনের সঙ্গে সমন্বয় ছাড়া কোনো কাজ করতে দেওয়া হবে না। দুপুরে দক্ষিণ সিটির বাজেট ঘোষণার সময় এই কথা বলেন তিনি। মেয়র বলেন, প্রত্যেকটি খাত ধরে সিটি কর্পোরেশনকে দুর্নীতিমুক্ত করা হবে। মশার উপদ্রবে অতিষ্ঠ নগরবাসী। গত টানা কয়েক বছর ধরে ডেঙ্গু, চিকুনগুনিয়া সহ মশাবাহিত নানা রোগে নাস্তেনাবুদ নগর জীবন। 2020-21 অর্থ বছরে তাই মশক নিধন কার্যক্রমকেই মূল চ্যালেঞ্জ হিসেবে নেওয়ার ঘোষণা দিলেন ঢাকা দক্ষিণ সিটির মেয়র। আমরা চেয়েছি যে ঢাকাবাসী যেন কোনোভাবেই এই মহামারী করোনার মাঝে
এই মশকের কারণে ডেঙ্গু অথবা চিকুনগুনিয়ার মতো রোগে যেন তারা আক্রান্ত না হয়, ক্ষতিগ্রস্ত না হয়, এর জন্য আমরা মশক নিয়ন্ত্রণ কার্যক্রমকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছি। জলাবদ্ধতা নিরসনে ওয়াসার বিরুদ্ধে চরম ব্যর্থতার অভিযোগ এনে মেয়র বলেন, কোনো সেবা সংস্থাকে জলাশয় ও খাল নিয়ে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না। এ সময় সিটি কর্পোরেশনের সকল বিভাগ খতিয়ে দেখে সরিষার ভূত তাড়ানো হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। যে কোনো প্রকল্প, যে কোনো কার্যক্রম ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাথে সমন্বয় করে করতে হবে। বৃহস্পতিবার সকালে নগর ভবনে সিটি কর্পোরেশনের বাজেট ঘোষণা করেন মেয়র শেখ ফজলে নূর তাপস। দক্ষিণ সিটি প্রতিষ্ঠার পর এটি সর্বোচ্চ বাজেট প্রকাশিত হচ্ছে। বেলায়েত হোসাইন, সময় সংবাদ। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ বৃহস্পতিবার বিকেলে সিএমএম আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা। এদিকে মামলার তদন্তের স্বার্থে শাহেদ করিমকে বৃহস্পতিবার বিকেলে সাতক্ষীরায় নেওয়া হয়েছে। বিকেলে তাকে দেবহাটা উপজেলার কোমরপুর সীমান্তে নেওয়া হয়। এখান থেকেই তাকে আটক করা হয়েছিল। র্যাব জানায় গত 3 দিনের রিমান্ডে তার কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। গত 15 জুলাই সাতক্ষীরার দেবহাটা উপজেলার কোমরপুর সীমান্ত থেকে অস্ত্রসহ গ্রেফতার করা হয় শাহেদকে। তার বিরুদ্ধে দেবহাটা থানায় অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়। এই মামলায় 10 দিনের রিমান্ড চলছে শাহেদের। অস্ত্র মামলা ছাড়াও তার বিরুদ্ধে প্রতারণা, জাল টাকা, মাদক সহ 1 ডজন মামলা রয়েছে। তদন্ত কর্মকর্তার প্রয়োজনে তাকে ওই ঘটনাস্থলে বিভিন্ন বিষয়াদি দেখা, জানা, বোঝার জন্য হয়তো তাকে নিয়ে আসছে। তার দাম্ভিকতা প্রচন্ড এবং বন্ধুত্বপূর্ণ আচরণ, এখনো ওটা খুব আপত্তিকর আচরণ, এটা আমাদেরকে খুব অবাক করেছে। আর আমাদের তদন্ত কার্যক্রম চলছে, আর সে বস্তুনিষ্ঠ বেশ কিছু তথ্য দিয়েছে। স্বাস্থ্য খাতে দুর্নীতির বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থান ঘোষণার পরও সরকার সমর্থিত লোকজন গ্রেফতার হলেও অপরাধ বিশ্লেষক ও পর্যবেক্ষকরা বলছেন এসবের পাশাপাশি আইনের আওতায় আনতে হবে পেছনের কারিগরদেরও। তাদের মতে রাঘব বোয়ালদের মুখোশ উন্মোচিত করতে পারলেই মিলবে চূড়ান্ত সাফল্য। ইকরাম হুসাইনের রিপোর্ট। কোভিড চিকিৎসা নিয়ে দুর্নীতি অনিয়মের অভিযোগে গেল 15 জুলাই সাতক্ষীরা থেকে র্যাবের হাতে গ্রেফতার হয় রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদ। ভুয়া করোনা রিপোর্ট দেয়া সহ প্রতারণা ও ফৌজদারি অপরাধের অসংখ্য অভিযোগ তার বিরুদ্ধে। নিজেকে বাংলাদেশ আওয়ামী লীগের পররাষ্ট্র বিষয়ক উপ কমিটির সদস্য হিসেবে পরিচয় দিতেন তিনি। 12 জুলাই গ্রেফতার হন জেকিজির চেয়ারপারসন সাবরিনা আরিফ চৌধুরী। তার বিরুদ্ধেও করোনার ভুয়া রিপোর্ট প্রদানের অভিযোগ। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের চিকিৎসক সাবরিনা সরকার সমর্থিত চিকিৎসকদের সংগঠন সাচিব নেতা। 23 জুন একই অভিযোগে গ্রেফতার হয়েছেন তার স্বামী আরিফ চৌধুরীও। সবশেষ 24 জুলাই রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার শারমিন জাহানকে গ্রেফতার করা হয় নকল মাস্ক সরবরাহের অভিযোগে। তিনিও একসময় ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন আওয়ামী লীগের একটি উপ কমিটির সদস্য। দলীয় পরিচয় কিংবা সামাজিক পরিচিতির তোয়াক্কা না করে এই ধরনের গ্রেফতারকে স্বাগত জানিয়ে অপরাধ বিশ্লেষকরা বলছেন এসবের পাশাপাশি আইনের আওতায় আনতে হবে রাঘব বোয়ালদেরও। দুর্নীতি, দুর্বৃত্তায়ন এবং প্রতারণা সেটাকে যদি একদম স্থায়ীভাবে নির্মূল এবং নিয়ন্ত্রণে আনতে হয় তাহলে পরে দুর্নীতি দমন কমিশনকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে এবং মিনিস্ট্রি এবং ব্যুরোক্রেসি যে নেক্সাস সেইটাকে ভেঙে ফেলতে হবে। স্বাস্থ্য খাতে দুর্নীতি রোধে সরকারের উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। তবে কিছু প্রশ্নও রাখছেন তারা। এই ধরনের অভিযান কিন্তু আংশিক হয়, এটা ওই কি বলবো এক ধরনের কানকে নিয়ে টানাটানি হয়, মাথা ধরাছোঁয়ার বাইরে থেকে যায়। এদেরকে সহায়তা করেছে এক শ্রেণীর মানুষ যারা সরকারি অংশ সংশ্লিষ্ট সবাইকেই জবাবদিহিতার আনতে হবে, তাহলে এটা সুফল পাওয়া যাবে। একই সঙ্গে পরোক্ষভাবে দুর্নীতিকে প্রশ্রয় দিয়ে সুবিধা নেওয়া গোষ্ঠীর ব্যাপারে ব্যবস্থা নেওয়ারও তাগিদ বিশ্লেষকদের। ইকরাম হোসাইন, সময় সংবাদ,